আসসালামু আলাইকুম। এবছর প্রথমবারের মতো বুয়েট প্রিলিমিনারি টেস্ট হচ্ছে এবং এই বুয়েট প্রিলিমিনারি টেস্ট যেহেতু বুয়েটে একদম প্রথমবারের মতো হচ্ছে, এই জন্য এটা নিয়ে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল, জানার কিছু বিষয় ছিল। তো যেহেতু আর 2 দিন পরেই পরীক্ষা, আমি তোমাদের কাছে কিছু পাওয়ার প্রশ্নের ভিত্তিতে আমি এখানে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই বলে রাখি, ভিডিওটা হয়তো অনেকেরই দেখা হবে। এই ভিডিওটা কিন্তু কোনো সাজেশন বা ওই টাইপের কোনো ভিডিও না। হ্যাঁ, এখানে কিছু টিপস থাকবে আমার পক্ষ থেকে, যেটা লাস্ট মোমেন্ট সাজেশন হিসেবে কিছু জিনিস থাকবে। কিন্তু যেটা বললাম এটা হচ্ছে যে এবছর যারা উদ্ভাসে ক্লাস করেছে অনেকেই, যারা স্টুডেন্ট ছিলেন তাদের অনেকের কাছ থেকে পাওয়া কিছু কমন কোয়েশ্চেনের আনসার আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা হয়তো লিখে সেভাবে বলাটা সবসময় সম্ভব হয় না দেখে একটা ভিডিও বানাচ্ছি এটা নিয়ে, যাতে এখানে তুমি দেখে নিতে পারো ইজিলি। আর ভিডিওটা যেহেতু ইউটিউবে থাকছে, এই জন্য তুমি চাইলে স্পিড বাড়িয়েও দেখে নিতে পারো পরবর্তীতে যদি তোমার সুবিধা মনে হয়, কারণ তোমাদের হাতে যেহেতু খুব একটা বেশি সময় নাই, আর 2 দিন আছে। আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি সেই সময়ের হিসাবে বলছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখন মানে এইসবে বেশি সময় নষ্ট না করাটাই বেটার। তো তুমি যদি ভিডিওটা মানে দেখতে চাও, টেনে দেখতে পারো, বা 2x বা 1.5x স্পিডে দেখে নিতে পারো তোমার সুবিধা মতো। তো প্রথমে আমি যেই কিছু প্রশ্নের কমন উত্তর একটু দিয়ে নিই। কম্পিটিশন রিলেটেড একটা প্রবলেম হচ্ছে তোমাদের মধ্যে, মানে একটা টেনশন কাজ করে। হ্যাঁ, তো কম্পিটিশনের ব্যাপারটা একটু দেখো। তোমরা তো জানো যে যেহেতু তোমরা পরীক্ষা দিবা, 4টা শিফটে টোটাল পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, 4টা শিফটে পরীক্ষা হচ্ছে। সো এই যে আমি এখানে যে কম্পিটিশনের কথা যদি তোমাকে বলি 24,000, যেটা তো না। আশা করি তোমরা জানো যে এবছর খুব সম্ভবত 18,500-এর মতো, অ্যাপ্রক্সিমেটলি এরকম 18.5K এরকম মানুষজন পরীক্ষা দিচ্ছে। তো আমার কিন্তু এই 18.5K এর কথা চিন্তা করে লাভ নাই, 18,500-এর কথা চিন্তা করে লাভ নেই। আমি এখানে ওসব ব্যাপারে যাচ্ছি না, কেউ বেশি পারে কেউ কম পারে, কেউ কম্পিটিটর কেউ কম্পিটিটর না। পরীক্ষার 2 দিন আগে আসলে আমি মনে করি যে সবাই চান্স পাওয়ার জন্য ইচ্ছুক এবং যার যার জায়গা থেকে প্রিপারেশনটা সেভাবে নিচ্ছে। এই জন্য সবাইকে আমি পোটেনশিয়াল কম্পিটিটর হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু আমাদের পরীক্ষাটা যেহেতু 4টা শিফটে হচ্ছে এবার, এই জন্য একটু খেয়াল করো। 18,500 কে কি এরকম পরীক্ষা দিল সেটা কিন্তু ম্যাটার না, তোমার শিফটের যারা, তাদের কাছে কোয়েশ্চেনটা কেমন লাগলো। অর্থাৎ এক একটা শিফটে তাহলে খুব সম্ভবত 4 থেকে 4,500-এর মতো মানুষ পরীক্ষা দিচ্ছে, এবং যার মধ্যে থেকে আলটিমেটলি 1,500 মানুষকে সিলেক্ট করা হবে পরবর্তীতে রিটেন এক্সামের জন্য। তাহলে এই ব্যাপারটা নিয়ে বলছিলাম যে তোমার কিন্তু ওই 24,000 বা 18,500 ওদের সাথে হিসাব করে লাভ নেই। তোমার শিফটে, যেই তুমি যে শিফটে পরীক্ষা দিচ্ছ, ওখানে যে 4 থেকে 4,500 মানুষ পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে থেকে কিন্তু তোমার টপ 1500-তে থাকতে হবে। এবং আলটিমেটলি এই 1500-তে তুমি যদি প্রিলিটা কভার করো, তখনই তো তুমি রিটেনের জন্য সিলেক্টেড হবে, যে পরীক্ষাটা 5 নভেম্বর হওয়ার কথা। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখে দাও প্রথমে, যে 18,500 যদি তুমি চিন্তা করতে যাও, তোমার মাথায় মানে অনেক একটা বোঝার মতো মনে হবে, কম্পিটিশনটা অনেক বেশি মনে হবে। ডেফিনেটলি কম্পিটিশন হার্ড, কিন্তু এই প্রেশারটা নেওয়া দরকার নেই। তার থেকে মনে করো যে 4 থেকে 5,000 মানুষজন পরীক্ষা দিচ্ছে, এর মধ্য থেকে 1,500, অর্থাৎ পরীক্ষা তো দেওয়ার কথা ছিল প্রথমে প্রত্যেক শিফটে 6,000, তো 6,000-এর 4 ভাগের 1 ভাগ সিলেক্টেড হতো। তার মানে এখন কিন্তু হিসাবটা এর থেকেও সহজ হয়ে গেল, যেহেতু প্রত্যেক শিফটে খুব সম্ভবত পুরো 6,000 করে হচ্ছে না। হুম, এই কারণে তুমি একটু চিন্তা করো, প্রতি 4 জনের মধ্যে একজন বা আরো কম মানুষের মধ্যে তোমাকে একজন হতে হবে। তাহলে কিন্তু তোমার জন্য একটু ওই প্রেশারটা রিলিজ করা সম্ভব হয়, এই ব্যাপারটা চিন্তা করা একটু ইজিয়ার হয়। আর যদি বলি টাইমিং এর কথা, কম্পিটিশন নিয়ে এটা একটা মিথ যে আমি যদি বলি 18,000 কথা বা 18,500 কথা, তো আশা করি এটা বুঝতে পারছো। আর টাইমিং এর ব্যাপারটা যদি একটু আসি, টাইমিং এর ব্যাপারে আরেকটা মিথ, যেটা এই যে যেহেতু আমাদের 60 মিনিটে আমাদের 100টা এমসিকিউ আনসার করতে হয়। আজকেও কিন্তু এরকম একটা পরীক্ষা হয়ে গেল, আজকে আমি 17 অক্টোবরের কথা বলছি, জিএসটির ভর্তি পরীক্ষাটা এরকম ভাবেই হয়েছে। তো দেখো, আমরা যখন এই হিসাবটা করি না, তখন আমরা সবসময় হ্যাঁ ঐকিক নিয়মে হিসাব করে আমরা কি নিয়ে আসি, 36 সেকেন্ড নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম প্রথমে, যেমন তুমি এই হিসাবটা ভুলে যাও, এটার কথা চিন্তা করতে পারো, ঠিক একইভাবে তুমি এই হিসাবটা একটু ভুলে যাও। তার কারণ দেখো, আমাদের সময় যখন আমরা রিটেন পরীক্ষা দিতাম, আমাদের রিটেন কোয়েশ্চেন হইতো 600 মার্কস, মানে তোমার 60টা কোয়েশ্চেন আসতো, আর আমরা সময় পেতাম হচ্ছে কত, 3 ঘন্টা। তো এই তো এটার জন্য যদি আমরা হিসাবটা দেখি, আমরা পার কোয়েশ্চেন 3 মিনিট করে পেতাম। কিন্তু দেখো, এই যে বললাম যে পার কোয়েশ্চেন 3 মিনিট করে পেতাম, আসলে কি 6টা প্রশ্ন পারার মতো হয়? বা 6টা প্রশ্ন কি সবাই আনসার করে আসে? পারার মতো হলেও হয়তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের জন্য, বা টপ 10 টপ 50 ওদের জন্য হয়তো অনেক সহজ হয়। কিন্তু একটু চিন্তা করে দেখো যে বুয়েটে এখন তোমাদের সিনিয়র ভাইয়াপুরা যারা পড়ছে, তাদের যে কাউকে যদি তুমি জিজ্ঞেস করো, ম্যাক্সিমাম তারা কি ওই 600টা প্রশ্ন, মানে 600 মার্কস বা 60টা প্রশ্ন উত্তর করে আসছে? তো
তো তুমি যখন এই প্রেশারটা নিবা যে আমি এক এক প্রশ্নের জন্য 3 মিনিট করে পাচ্ছি, মানে আমরা যদি আমাদের টাইমের কথা বলি, এই প্রেশারটা যদি নেই, তখন কিন্তু কি হিসাবটা অনেকটা অন্যরকম হয়ে যায়। ঠিক একইভাবে এইখানেও তুমি যদি চিন্তা করো একটা প্রশ্নের জন্য 36 সেকেন্ড করে সময় পাচ্ছ, হিসাবটা কিন্তু তোমার উপরে অনেক বেশি প্রেসার মনে হবে। যে কিছু কিছু প্রশ্ন পড়তেই হয়তো 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড লেগে যায়, তাহলে পড়বো কখন, চিন্তা করবো কখন, সলভ করবো কখন? তো সেই ক্ষেত্রে একটু একটা মডারেট হিসাব দেই, এটা হয়তো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, বাট আমি যদি একটু একটা মোমেন্টের জন্য চিন্তা করি যে 60 মিনিটে ধরলাম 60টা এমসিকিউ, ঠিক আছে? আমি এখানে মোটেও বলছি না যে আমার 60টা এমসিকিউ আনসার করব, বা এর কম আনসার করব না, বা এর বেশি আনসার করবো তা না, বাট লিস্ট 60 মিনিটে যদি 60টার কথা চিন্তা করি, যেমন এইখানেও আমাদের সময় সাধারণত ধরা হতো যে এখানে 60টা কোয়েশ্চেনের মধ্যে 45 বা 50টা যদি কেউ আনসার করতে পারে তাহলে একটু বেশি সেফ, বা অনেকে হয়তো 40টা আনসার করেও ঠিকভাবে আনসার করলে সেফ থাকা যায়। তো এখানেও ঠিক এরকম ভাবে যদি একটু চিন্তা করি যে 60 মিনিটে বা 1 ঘন্টায় আমি অ্যাটলিস্ট 60টা কোয়েশ্চেন আনসার করতে পারি নাকি, তাহলে দেখো আমার জন্য কিন্তু হিসাবটা, ওই প্রেশারটা আর একটু রিলিজ হয়ে যায়। ওকে ফাইন, আমি এখন হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট করে সময় পাচ্ছি, তাহলে দেখো কোথায় 36 সেকেন্ড আর কোথায় 1 মিনিট, একদম ডাবল টাইম। তার মানে তোমার স্ট্র্যাটেজি কখনোই এরকম হওয়া উচিত না যে আমি হচ্ছে অল কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন আনসার করব। 1 নাম্বার কথা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টে আমরা হয়তো সবগুলো কোয়েশ্চেন পারবো না, 100টার মধ্যে 100টা পারবো না। আর হচ্ছে পরবর্তীতে যদি বলি পারিও যদি, তাহলে হয়তো সেটা আনসার করার মতো বা ক্যালকুলেট করে আনসার করার মতো এনফ সময় আমি পাবো না। এই জন্য হচ্ছে অ্যাটলিস্ট তুমি প্রত্যেকটা কোয়েশ্চেনের, একটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট করে সময় নিচ্ছ, এরকম একটা ধারণা রাখতে পারো। তারপর দেখো বাকিটা কিন্তু আমাদের এক একজনের কোয়েশ্চেন সলভিং ক্যাপাবিলিটি, মেরিট ইত্যাদির উপর ডিপেন্ড করে। আমি হয়তো এই যে 60টা কোয়েশ্চেন আনসার করার পর 60টার পরে পরবর্তীতে হয়তো আমি এক্সট্রা আরো 10টা, তাহলে হয়ে গেল 70টা, বা এক্সট্রা আরো 20টা, 15টা, 80টা। হ্যাঁ, যেটা বললাম যে ইনফ্যাক্ট কেউ কেউ হচ্ছে তোমার 100টার মধ্যে হচ্ছে 90, 95টাও আনসার করতে পারে কারেক্টলি। কিন্তু তোমাকে একটু চিন্তা করতে হবে যে তোমার টার্গেটটা আসলে কি, তোমার টার্গেট কি আসলে 90, 95টা আনসার করা, বা মানে এখানে দেখো তুমি হ্যাঁ পরবর্তীতে রিটেনের জন্য ফার্স্ট হওয়ার চিন্তা বা টপ 10, টপ 50 চিন্তা করতে পারো হয়তো, কিন্তু দেখো আলটিমেটলি এই 1500 জনের তো মেরিট লিস্ট দিয়ে কোনো কাজ নাই, বা এমন না যে বইটা চান্স পাওয়ার ক্ষেত্রে বা ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে এই যে প্রিলির যে মেরিট সেটা হচ্ছে পরবর্তীতে কোনো কাজে দিচ্ছে তা তো না। প্রিলিতে জাস্ট সিলেক্টেড হতে হচ্ছে, এরপর রিটেনে যেতে পারছো। তার মানে অবশ্যই তুমি এরকম কিছু করবা না যে আমি হচ্ছে যে ওই প্রেশারটা নেওয়া যে না আমার 90টা বা 100টা বা হচ্ছে 80টা আনসার করতে হবে। তোমার পক্ষে যদি সম্ভব হয় 70টা আনসার করা, তাহলে তুমি অবশ্যই সেটাই চেষ্টা করবা। তার কারণ তোমার জন্য যে প্রশ্ন, ওই যে বললাম 4টা শিফটের প্রশ্ন মোটামুটি একই টাইপের হবে, তাও ওই যে কতটুকু সহজ বা কতটুকু কঠিন সেটা কিন্তু তোমার মতো বাকি 4500 জন যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু একই টাইপের হবে। আচ্ছা, এরপর আসি একটু এক্সাম টাইমে আসলে আমাদের কি কি স্ট্র্যাটেজি একটু খেয়াল রাখা উচিত। তোমাদের কিছু প্রশ্নের ভিত্তিতে এই উত্তরগুলো দিচ্ছি। যেমন কোয়েশ্চেন ওয়াইজলি চয়েস করা, এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এখানে কোয়েশ্চেন তোমরা অলরেডি জানো এটা নিশ্চয়ই, ফিজিক্স 33, কেমিস্ট্রি 33, আর ম্যাথ হচ্ছে 34টা। এভাবে হচ্ছে টোটাল 100টা কোয়েশ্চেন আসবে। তো এই যে টোটাল 100টা কোয়েশ্চেনের মধ্যে কথা হচ্ছে কিছু থাকবে তোমার ম্যাথ বেসড ক্যালকুলেশন, অর্থাৎ কিছু কোয়েশ্চেনে তোমার ক্যালকুলেশন করতে হবে, আর কিছু কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেশন ছাড়া। তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো, নিশ্চয়ই ওই যে 1 মিনিটের একটা হিসাব দিলাম, ক্যালকুলেশন ছাড়া যেগুলা সেগুলা লেস দেন 1 মিনিটে পারা সম্ভব। মানে আমি যেটা বলার ট্রাই করছি যে আমরা পরীক্ষা দেওয়ার সময় কখনোই হচ্ছে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট ওইভাবে মেপে মেপে কিন্তু নেওয়া সম্ভব হয় না। পরীক্ষা হলের তোমার সিচুয়েশন, তারপরে স্ট্র্যাটেজি, তারপর তোমার পারা না পারার উপর কোনোটা 1 মিনিটের বেশি, কোনোটা 36 সেকেন্ডের কম, এরকমও লেগে যায়। যেমন একটা কোয়েশ্চেন মুখস্থ দেখে উত্তর করে দেওয়া যায়, সেটা হয়তো তুমি 36 সেকেন্ড কেন 10 সেকেন্ডেও বৃত্ত ভরাট করতে যতক্ষণ লাগে দেখেই উত্তর দিয়ে দিতে পারো, এরকম হতেই পারে। তো এখন কোয়েশ্চেন ওয়াইজলি চয়েস করার ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমরা কিন্তু এটার সাথে 4 নম্বর পয়েন্টটাও রিলেটেড, কোয়েশ্চেন প্যাটার্ন। আমরা কিন্তু এটার কোয়েশ্চেন প্যাটার্নটা জানি না, আননোন। মানে আমি নিশ্চয়ই, যেহেতু পরীক্ষাটা আগে কখনো হয় নাই, ওই রিলেটেড কোনো কথা আমি বলতে চাচ্ছি না যে হ্যাঁ ম্যাথ অনেক বেশি থাকবে কম থাকবে, সেটা বোঝা যাচ্ছে না কিন্তু। যেমন আজকে যেই পরীক্ষাটা হয়ে গেল জিএসটির, সেখানে কিন্তু তুলনামূলক বেশ ভালোই ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল। আবার হ্যাঁ, জিএসটির সাথে বুয়েট প্রিলি একটা পার্থক্য হচ্ছে যে ক্যালকুলেটরের ব্যাপারটা, তো এখানে যেহেতু তোমার ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে, এমন ম্যাথ আসতেই পারে যেগুলো ক্যালকুলেট করে হয়তো তাড়াতাড়ি তুমি করে ফেলতে পারছো। তো দেখো তুমি যখন কোয়েশ্চেন আনসার করবা, তখন ডেফিনেটলি এমন ভাবে উত্তর করার ট্রাই করবা যাতে যেগুলা তোমার কম টাইম লাগে সেগুলা আগে উত্তর করে ফেলা। অর্থাৎ ম্যাথ যেগুলা হচ্ছে ক্যালকুলেশন করতে একটু বেশি টাইম লাগে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো সাবজেক্টের একটা অঙ্ক হতে পারে, সেটা যদি ক্যালকুলেট করতে বেশি টাইম লাগে তাহলে ওই বেশি টাইমটা না নেওয়া,
মানে আমি আরেকটা হিসেব একটু বলি। ধরো টোটাল 1 আওয়ারের হিসাব, তো তুমি এটাকে 30+30 এরকম একটা ভাগে ভাগ করে ফেলতে পারো নিজের সুবিধার জন্য, বা এরকম হতে পারে 30+30, এটা থেকে বেটার হয় 40+20। তুমি যদি এরকম একটা স্ট্র্যাটেজিতে ভাগ করে ফেলো টাইমটাকে, তার মানে আমরা চেষ্টা করব এই 40 মিনিটের মধ্যে আমি যাতে ম্যাক্সিমাম জানা উত্তরগুলা করে ফেলতে পারি। হইতে পারে সেটার মধ্যে, এবং যেটা বললাম স্ট্র্যাটেজি এটা হওয়া উচিত, আমরা ক্যালকুলেশন যেগুলো সহজে করা যায় বা তাড়াতাড়ি করা যায় আগে হচ্ছে সেগুলো উত্তর করে ফেলা। আবার আরেকটা ব্যাপার, এমন করব না যে আমরা হচ্ছে যে এই 40 মিনিটস এর মধ্যে সব হচ্ছে যে ক্যালকুলেশন ছাড়া জিনিস উত্তর করলাম, তখন কিন্তু আবার যেগুলো ক্যালকুলেশন থাকবে লাস্ট 20 মিনিটে তুমি হয়তো প্যানিক করতে পারো, সেগুলো আনসার করতে টাইম লেগে যেতে পারে। তাহলে যেটা বললাম, ক্যালকুলেশন থাকুক আর না থাকুক, আমরা শুরুতে জানা প্রশ্নগুলা জানা প্রশ্নগুলা আমরা 40 মিনিট বা 45 মিনিটের মধ্যে উত্তর করার চেষ্টা করব। হ্যাঁ, 30-30 হিসাবটা একটু বেশি টাইট হয়ে যায়, এই জন্য বললাম 40 আর 20 ভাগ করে নাও। এরপর হচ্ছে যেগুলা একটু তুলনামূলক কঠিন কঠিন বা হচ্ছে অজানা, এটা হতে পারে, বা আরেকটা হতে পারে কনফিউশন, যেগুলা এই ক্যাটাগরিতে পড়ে, সেগুলোর জন্য তুমি লাস্টের 20 মিনিটস বা 15 মিনিটস রাখতে পারো। আবারও বলে দিচ্ছি যে এটা কিন্তু এক একজনের উপর ডিপেন্ড করে, বাট ডেফিনেটলি এরকম একটা ভাগ যদি করে নিতে পারো 40-20 বা হচ্ছে 50-10 বা হচ্ছে 45-15, তাহলে হয়তো তোমার জন্য সেটা সুবিধা হবে। আচ্ছা, সো এই একবার যদি তুমি জানা জিনিসগুলা বোথ ইনক্লুডিং ম্যাথ বা ম্যাথ ছাড়া আনসার করে ফেলো, তখন কিন্তু সেই জায়গায় একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। আর যেটা বললাম যে কোয়েশ্চেন চয়েস করার ক্ষেত্রে, যেমন একটা কিছু কোয়েশ্চেন পড়লেই বোঝা যায় যে এটার ক্যালকুলেশনটা অনেক বড় হবে। যে যেটা বললাম আগের পেজে বলে আসলাম, যে হয়তো একটা কোয়েশ্চেনের জন্য রাফলি 1 মিনিটের আশেপাশে তুমি ধরতে পারো। তো এই যে তুমি যদি এমন একটা কোয়েশ্চেন পড়েই বুঝো যে 1 মিনিটের বেশি সময় লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাতে মানে সময় নষ্ট বেশি করা ঠিক হবে না। সেটার জন্য ওই যে যেটা বললাম, পরবর্তী 20 মিনিটে তো তুমি একটু কঠিন, অজানা বা হচ্ছে কনফিউশন যেগুলো আছে, যে এ হবে অথবা বি হবে বা সি হবে অথবা ডি হবে, সেগুলোর জন্য রাখতে পারো। আর আরেকটা সবচেয়ে বেশি প্রশ্ন যেটা নিয়ে পেয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট সিকোয়েন্স, যে ভাইয়া কোনটা আগে উত্তর করব। ওই তো সবসময় সবাই যে কথা বলে ওই কথাই, যে যেটা সবচেয়ে ভালো পারি, যেটা সবচেয়ে ভালো পারি। আমরা অনেকেই হচ্ছে হয়তো মাথায় একটা ধারণা এরকম নিয়ে রাখি যে আমি কেমিস্ট্রি আগে উত্তর করব, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ। বা এমনও হতে পারে যে কারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো এই যে এই সিরিয়াল গুলো আছে না, এটা কিন্তু একদম ইন্ডিভিজুয়াল তোমার উপর নির্ভর করে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে কেমিস্ট্রিতে তুলনামূলক হয়তো একটু ক্যালকুলেশন কম আসবে, এটা হয়তো বলা যায়। বা ক্যালকুলেশন ন্যাচারালি কম, কিছু মুখস্থ টাইপ টপিক যেহেতু আছে কেমিস্ট্রিতে, মুখস্থ বলতে যেগুলো ক্যালকুলেট ছাড়া আর কি, কনসেপচুয়াল কোয়েশ্চেন বা মুখস্থ কোয়েশ্চেন দুই টাইপই ওরকম পারা যায়, সেগুলো হয়তো কেমিস্ট্রিতে থাকবে। তো সেই ক্ষেত্রে হয়তো তোমার মনে হতে পারে যে হ্যাঁ, আমি হচ্ছে কেমিস্ট্রি আগে শুরু করব। তো সেটা তুমি করতে পারো, কিন্তু অবশ্যই এরকম কোনো টেমপ্লেট বা ফরম্যাট নাই যে আগে কেমিস্ট্রি তোমার উত্তর করতে হবে। অনেকেই হচ্ছে যে ফিজিক্স বা ম্যাথ বেটার পারতে পারো, তুমি তাহলে সেটা দিয়ে শুরু করো। তবে ওই যে যেটা বললাম, যে এমন কোনো কোয়েশ্চেনের সময় নষ্ট করব না যেটা কিনা আমার পরবর্তীতে পারা কোয়েশ্চেনে আমার সময়টা কমে যায়। অনেক সময় এরকম হয় যে আমরা এই যে এই পার্টটার কথা যে বললাম, কঠিন, অজানা, কনফিউশন, এই কোয়েশ্চেন গুলো যখন আমরা বেশি টাইম দিয়ে ফেলি, তখন কিন্তু ওই যে ইজি কোয়েশ্চেন গুলোর জন্য লাস্টে যে আমি সময়টা পাই না। তো এই জন্য অবশ্যই একটু এটা খেয়াল রাখবো। সিকোয়েন্স তোমার ইচ্ছা, বাট যেটা বললাম যে কেমিস্ট্রির কথা চিন্তা করলাম, যে ওকে ফাইন কেমিস্ট্রিতে ক্যালকুলেশন কম বা একটু ইজি কোয়েশ্চেন হয়তো বেশি আসতে পারে মনে হচ্ছে, কিন্তু দেখা গেল আসছে হচ্ছে অনেকগুলাই মুখস্থ কোয়েশ্চেন। হ্যাঁ, যে 33টা কোয়েশ্চেন, 33টার মধ্যে দেখা গেল 13টাই তেমন কোনো ক্যালকুলেশন লাগে না, কথার কথা বলছি, 13টাই তেমন কোনো ক্যালকুলেশন লাগে না, দেখেই পারা যায়। কিন্তু এই যে দেখেই পারা যায়, ওগুলা যদি এমন কনসেপচুয়াল বা এমন মুখস্থ টাইপ হয় যেটা হচ্ছে তুমি পারো না, কারণ 18,500 মানুষ পরীক্ষা দিবে, এক একজন এক এক রকম, এক একজন এক এক উইক থাকতেই পারে এক এক দিকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওইভাবে সময় নষ্ট করা যাবে না কোনো একটা স্পেসিফিক সিচুয়েশন। হ্যাঁ, বাসা থেকে বা মাথা থেকে এখন থেকে একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো যে কোনটা আগে আনসার করবা, কিন্তু পরীক্ষার হলে যে ওই স্ট্র্যাটেজিটা ফ্লেক্সিবল থাকতে হবে, যে হ্যাঁ আমি হচ্ছে যদি দরকার পড়ে আমি এই সিরিয়ালটা ব্রেক করব বা চেঞ্জ করব। বাট আমি যেটা বলবো, যে তুমি যেই সিরিয়ালই ফলো করো না কেন, যেই সাবজেক্টের সিকোয়েন্সই ফলো করো না কেন, তোমার হচ্ছে এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে জানা জিনিসগুলো যাতে ম্যাক্সিমাম এই যে 40 থেকে 45 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম যাতে আমি জানা জিনিসগুলো কভার করে ফেলতে পারি। এবং এটা বললাম যেটা, হয়তো হতে পারে কেউ 50টা আনসার করতে পারতেছি, হতে পারে কেউ 60টা আনসার করতে পারতেছি এই 40-45 মিনিটে। এটা কিন্তু এক একজনের থেকে একজনেরটা আলাদা হবে। কিন্তু এই যে এরপরে লাস্টের যে 15 থেকে 20 মিনিট আছে, এইটা তোমার হচ্ছে ওয়াইজলি, এই যে পরের যেটা কঠিন আর অজানা আর কনফিউশন যে জিনিসগুলো, সেটা এখন অবশ্যই নেগেটিভ মার্কিং যেহেতু আছে,
এমন কিছু করব না যে ধরো তুমি হচ্ছে 100-তে 60টা আনসার করলা ওই সময়ের মধ্যে, হাতে আরো 10 মিনিট আছে। তো তুমি হয়তো ভাবতেছো যে না, অনেকেই হয়তো এর থেকে বেশি কোয়েশ্চেন আনসার করে ফেলছে আমার থেকে, আমি তাহলে এখন আরো এক্সট্রা কি দাগাবো নাকি। তো এটা যেটা বললাম, তুমি তো পরীক্ষার সময় আসলে সিচুয়েশনটা বুঝতেছো না যে তোমার শিফটের কোয়েশ্চেনটা তোমার কাছে যেরকম লাগছে বাকিদের সেই তুলনায় কেমন লাগছে, সেটা তো হয়তো তুমি বুঝতে পারছো না। এই জন্য হচ্ছে যে পরীক্ষার সময় এই টাইপের কোনো রিস্কি ডিসিশন না নেওয়া বেটার হবে। হ্যাঁ, যেটা বলা যায় যে ধরো যেগুলো তোমার কনফিউশন আছে, এ নাকি বি হবে নাকি সি নাকি ডি হবে, এমন কিছু যাতে না হয় তুমি এত বেশি নেগেটিভ আনসার করে ফেললা এই লাস্টের 15-20 মিনিটে, অনেকে প্যানিক হয়ে করে ফেলে, সেটা তোমার কি করলো, এই সাইড থেকেও নাম্বারটা কমিয়ে নিয়ে গেল। সেটা অবশ্যই করা যাবে না। হ্যাঁ, ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে এই যে কনফিউশন যেগুলা, ধরো হতে পারে যে, একটু উদাহরণে দিই, ধরো আমি হচ্ছে ফার্স্টে তোমার কত 64টা কোয়েশ্চেন আনসার করলাম এই যে ফার্স্ট 40 মিনিট বা 45 মিনিটে, আমার হাতে আরো কিছু সময় আছে। এখন আমি একটু দেখি যে আমার কোন কোন কোয়েশ্চেন গুলো হচ্ছে পারা বাকি, মানে কোনগুলো হচ্ছে কনফিউশন, আমার কনফিউশন আছে, একদম পারি না যে তা কিন্তু না, কনফিউশন এ বা বি হবে অথবা সি বা ডি হবে, সেই কনফিউশন গুলো একটু দেখি। তো যেটা করতে পারি যে এই যে এই কনফিউশনের কোয়েশ্চেন, ধরো আমি যদি ধরি 4টা, একটু রাফলি ধরে নিই 4টা। সো এই যে এই 4টা কোয়েশ্চেন আমি ভুল দিলাম, যেটা বললাম কনফিউশন যেগুলো নিয়েছিল, ধরো কনফিউশন 4টাই আমার আনফরচুনেটলি ভুল হয়ে গেল। তো তখন কিন্তু আলটিমেটলি তুমি 68 এক্সপেক্ট করতেছিলা, বাট ওই যে 0.25 নেগেটিভ মার্কিং এর কারণে তুমি 64 জায়গায় 63 পেয়ে যাচ্ছ। এবং এই টাইপের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই 1 নাম্বার কমে যাওয়া অনেক বেশি ম্যাটার করে। সো এই রিস্কটা আমরা একটু বুঝে শুনে নিব যে আমি 64+4 68 পর্যন্ত যাওয়ার জন্য আসলে কতটুকু আমি এগুলা শিওর হয়ে আনসার করতেছি সেটা, নাকি আমি ওই যে ওই 4 তো পেলামই না, বরং নেগেটিভ মার্কিং 4টা কোশ্চেনের জন্য 1 মার্ক কাটা যাবে, আমি হচ্ছে 63-তে নেমে গেলাম। মনে হতে পারে যে 64 জায়গায় 63 কোনো ব্যাপার না, বাট ওই তো ওই রিস্কটা তুমি পরীক্ষার হলে একটু বুঝে শুনে নিবা। আর ডেফিনেটলি 3 নম্বর পয়েন্ট যেটা, নার্ভ ধরে রাখা। এমন অনেক সময় হতে পারে যে তুমি টানা হচ্ছে বেশ কয়েকটা কোয়েশ্চেন আনসার করতে পারছো না, এটা হতেই পারে যে তুমি হচ্ছে টানা 5-6টা কোয়েশ্চেন পারো নাই, বা কোয়েশ্চেনটা মাত্র খুললা, দেখা গেল কি ম্যাথ দিয়ে শুরু করলা, বা কেমিস্ট্রির কথা যদি বলি কেমিস্ট্রি দিয়ে শুরু করলা, তুমি হচ্ছে শুরুতেই 5টা 7টা কোয়েশ্চেন পারো নাই। সেটা হতেই পারে, হ্যাঁ, কারণ যেটা হচ্ছে সিরিয়াল হয়তো কোয়েশ্চেনের বিভিন্ন রকম থাকতে পারে, তো তোমার সিরিয়ালের ওই 5-7টা কোয়েশ্চেন তুমি না পারতে পারো। কিন্তু দেখো এরপরেও তো 5-7টা বাদ দিলে 93 97টা 95টা কোয়েশ্চেন থাকে, তাই না? সো ওগুলোর উপর ফোকাস করো। শুরুতে যদি এরকম হয় যে তুমি অনেক কিছু পারো নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই কোয়েশ্চেন গুলো নিয়ে বসে থাকলে হবে না, স্কিপ করে যাও। যেটা বললাম যে কোয়েশ্চেন দেখতে দেখতে যাবা, যেগুলা পারো ফার্স্টে ওগুলা যত দ্রুত সম্ভব কারেক্ট আনসারটা বৃত্ত ভরাট করে দিবা, এরপর না পারাগুলো স্কিপ করে লাস্টের ওই টাইমটা রেখে দিবা সেগুলা আনসার করার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে মডেল টেস্ট নিয়ে কিছু প্রশ্ন ছিল যে উদ্ভাসে তো লাস্টের দিকে বেশ কয়েকটা ওয়েট প্রিলিমিনারি উপর মডেল টেস্ট হয়েছে, বা এর আগে এতদিন মডেল টেস্ট দিয়েছো তোমরা, বাট লাস্টের মডেল টেস্ট গুলো অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনের ব্যাপারে অনেক কিছু তোমাকে আইডিয়া দেয়। তো এখন অনেকেই হচ্ছে কিছু প্রশ্ন এরকম করেছো যে আমি হচ্ছে 60+ পাই, বা আমি হচ্ছে 70+ পাই, আমার আসলে পসিবিলিটি কেমন, বা ভাইয়া অনেকের তো 95+ উঠে, সেটা তাহলে কি হবে। ওই যে এখানে আমার আনসারটা সেম, যে যারা হচ্ছে 95+ পাচ্ছে খুবই ভালো কথা, তারা হয়তো শিওরিটি আছে যে মোটামুটি ওয়েট প্রিলিতে হয়ে যাবে, কিন্তু তোমার হয়তো একটু আনসার্টেনিটি আছে। কিন্তু এই যে 60+ বা 70+, যেটা হচ্ছে যে 60 থেকে 70, ওই যে 1 মিনিটের হিসাবে এটা মোটামুটি ডিসেন্ট নাম্বার, মানে অনেক ভালো না অনেক খারাপও না। 60-র আশেপাশে যদি বলি, 70 ডেফিনেটলি একটু ভালো সাইডেই পড়ে। তো আমরা চেষ্টা করব কি এই রেঞ্জের মধ্যে যারা মডেল টেস্ট তো দিয়ে দিচ্ছ, এটা নিয়ে কিছু বলছি না, বাট এটার নাম্বারটা নিয়ে না ভাবার কথা, সেটা নিয়ে বলতে যাচ্ছি। যারা মোটামুটি 60 থেকে 70 এই টাইপের মার্কস পেয়েছো, চেষ্টা করবা যে বুয়েটের প্রিলি যে পরীক্ষাটা, সেখানে হচ্ছে সেই জিনিসটা ধরে রাখা। আর তাদের জন্য যারা হচ্ছে বিলো 60, হ্যাঁ, এমন হতেই পারে যে তুমি হচ্ছে 50 পেয়েছো, বা হয়তো 60-এর থেকে কম 55 বা এরকম পেয়েছো, ঠিক আছে? যদি এমনও হয়ে থাকে, এইটা নিয়ে এখন কিন্তু আর ভেবে লাভ নাই ভাইয়া, হ্যাঁ, কারণ আলটিমেটলি তোমার 2 দিন পরে পরীক্ষা। মডেল টেস্টের নাম্বার নিয়ে তুমি এখন চিন্তা করে লাভ নাই, মডেল টেস্ট গুলো প্র্যাকটিসের জন্য দেওয়া দরকার ছিল, দিলে তুমি। ওই যে পরীক্ষা হবে শিফটে, দেখো উদ্ভাসে যে মডেল টেস্ট গুলো দিয়েছো, সেখানে হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছে, কিন্তু সেটা তো আর শিফটে হয় নাই, একটা কোয়েশ্চেনে পরীক্ষা হয়েছে। সো যেটা বললাম যে তুমি হচ্ছে এই 50-55 পেয়েও হতেই পারে যে কোন একটা শিফটের কোয়েশ্চেন এমন কঠিন হয়েছে যে এই 4,500-এর মধ্যে 1500 জন এই 50 বা 55 পেয়েই হয়তো রিটার্নের জন্য সিলেক্টেড হয়ে গেল, এরকম হতেই পারে। বা এমনও হতে পারে যে সে হয়তো 80 বা এর বেশি পেয়ে চান্স পেয়ে গেল। তো সেটা ডিপেন্ড করে। আমি একটু এখানে একটা সম্পূরক ইনফরমেশন শেয়ার করি। রাজশাহী ইউনিভার্সিটিতে এবার যে পরীক্ষাটা হয় সি ইউনিটে,
সেটা কিন্তু শিফটে হয়। এবং এখানে শিফট ছিল তোমার তিনটা, তিনটা শিফট ছিল। তো তিনটা শিফটের মধ্যে তোমার সেকেন্ড আর থার্ড শিফটে 94+ উঠেছে, হ্যাঁ। আর প্রথম শিফটে খুব সম্ভবত 84+ উঠেছে। তাহলে দেখো, এটা কিসের কথা বলছি, যারা ফার্স্ট হয়েছে তাদের কথা, তাদের নাম্বারের কথা বলছি। সো কেউ হচ্ছে 84+ পেয়ে ফার্স্ট হলো, আবার কেউ কেউ 94+ পেয়ে ফার্স্ট হলো। সো এই জায়গায় কিন্তু একই ইউনিভার্সিটির তিনটা শিফটের পরীক্ষা ডিফার করতেই পারে। কিন্তু বললাম যেটা, এটা কিন্তু এখানে আনফেয়ার হওয়ার কিছু নেই, কারণ তুমি আলটিমেটলি যাদের সাথে পরীক্ষা দিচ্ছ, তোমার জন্য যতটুকু সহজ হবে কোয়েশ্চেন, তাদের জন্য ততটুকু সহজ, বা ভাইস ভার্সা, তাদের জন্য ততটুকু কঠিন হবে। সো এইটাই, যে এমন হতে পারে যে 50-55 পেয়েও আমরা রিটার্নের জন্য সিলেক্টেড হয়ে যাচ্ছি, আবার এমনও হতে পারে যে কোনো একটা ব্যাচের কোয়েশ্চেনে বা শিফটের কোয়েশ্চেনে এমন হলো যে তোমার 75 পাওয়া লাগতেছে আলটিমেটলি চান্স পাওয়ার জন্য রিটেনে। ওকে, সো এইটা নিয়ে মডেল টেস্ট যা দিছো প্র্যাকটিস হয়ে গেছে ভালো মতো, এটা বেশ ভালো কথা যারা লাস্টের দিকের মডেল টেস্ট গুলো দিছো, বাট এই নাম্বারটা নিয়ে এখন হচ্ছে চিন্তা করে লাভ নাই। আচ্ছা, আর যারা হচ্ছে ডিইউ আর জিএসটি পরীক্ষা দিয়েছো, হ্যাঁ, তাদের কিন্তু ভালো একটা ওয়ার্ম আপ হয়ে গেছে। স্পেশালি আজকের যে পরীক্ষা জিএসটির প্রশ্ন, শুরুতে এটার কথা বলছিলাম, এই প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। স্ট্যান্ডার্ড বলতে অনেক সহজও না, অনেক কঠিনও না, কিন্তু ওই যে আমরা অনেকে এখানে যে ভুলটা করেছি, টাইমিং বা সময়। বুয়েট প্রিলিমিনারি কোয়েশ্চেন যেটা বা পরীক্ষা যেটা, সেটা কিন্তু অনেকটা জিএসটি পরীক্ষার সাথে মিল থাকবে বলে মনে করা যায়, যে এখানেও তোমার ক্যালকুলেশন থাকবে, আবার কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে, কিন্তু সময় মেনটেন করাটা টার্গেট। কিন্তু আবারও বলতেছি ভাইয়া, কখনো এটা না যে 60 মিনিটে তুমি 100টা কোয়েশ্চেন যদি টার্গেট করে যাও, এবং তোমার সামর্থ্য যদি এমন না হয় বা টার্গেটটা যদি ভুল হয়, প্রথমেই কিন্তু এখানে তুমি একটা ধাক্কা খেয়ে যাবা। সো ফার্স্টেই আমরা এই ধরনের কোনো টার্গেট নিব না। আমি আমার যোগ্যতা অনুযায়ী ছোট টার্গেট, যেমন বললাম মিনিমাম 60, তার থেকে বেশি 70, 80, এই ধরনের টার্গেট নিতে পারি। তো যেটা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আর জিএসটি পরীক্ষা যারা দিয়েছো বা দিতে পেরেছো, ডেফিনেটলি তাদের ভালো একটা ওয়ার্ম আপ হয়ে গিয়েছে। বুয়েটের প্রিলি পরীক্ষায় এই যে প্র্যাকটিসটা বা টাইমিং এর সেন্সটা, এটা অনেক কাজে দিবে। এবং আমরা যেটা বললাম যে শুরুর দিকে অ্যাডভাইস গুলো এখানে আসবে, আবার যে তুমি ওয়াইজলি টাইমটা কাজে লাগানোর চেষ্টা করবা। জিএসটি পরীক্ষায় যদি কিছু জিনিস এরকম ভুল হয়ে থাকে, যেটা তুমি সময়টা ঠিক মতো কাজে লাগাও নাই, একটা ক্যালকুলেশনে এত বেশি সময় দিয়ে দিলা যে পরবর্তী কোনো একটা কোয়েশ্চেনে সেই টাইমটা দিতে পারো নাই, তো সেইটা যাতে তোমার এই বুয়েট প্রিলিতে না হয়, এটা একটু এনশিওর করার চেষ্টা করবা। অনেকেরই এই ব্যাপারটা নিয়ে একটু কোয়েশ্চেন ছিল যে জিএসটির মতোই কি বুয়েটের প্রিলিমিনারি টেস্ট হবে নাকি। যেটা বললাম, এখনো তো বলা যাচ্ছে না, এটা কোয়েশ্চেন দেখলে বা পরীক্ষা হলে এবার বলা যাবে। বাট হ্যাঁ, কোয়েশ্চেন যেহেতু স্ট্যান্ডার্ড হবে, তুমি টার্গেটটাও সেভাবে রাখবা যে কিভাবে তুমি ওই 60 মিনিটে ম্যাক্সিমাম কারেক্ট আনসার দিতে পারো। এবং নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী, সেটা 60, 70, 80 যাই হোক না কেন, আরেকজন 80টা দিতে পারে, তাই আমারও 80টা টার্গেট করতে হবে। একবার যদি সেই টার্গেট করো, শুরুতেই তুমি ফেল করবা, মানে তোমার টার্গেট অ্যাচিভে ফেল করবা। এই জন্য যেটা করতে হবে যে শুরুতে তুমি নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী শুরু করো, তারপর বললাম তো লাস্টের সময়গুলোতে যত বেশি তুমি দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে কাটমার্কস এর ব্যাপারটা, কাটমার্কস কেমন হবে। সো প্রথমে আমি এই কোয়েশ্চেনটা অনেক পেয়েছি, আগে হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি কেটে দিই। এই প্রশ্নটা তোমার এখন মাথায় আসা উচিতই না, ঠিক আছে? কারণ কি, ওই যে আরেকজনের সাথে কম্পেয়ার করে তুমি যদি আগেই ধরে রাখো, আমি যদি তোমাকে বলি যে দেখো এবার হচ্ছে কাটমার্কস 55 হবে, হ্যাঁ, ধরো আমি যদি রাজশাহী ইউনিভার্সিটির কাটমার্কস এর কথা বলি, বুঝাই যাচ্ছে যেই পরীক্ষায় 94 হাইয়েস্ট উঠেছে আর যেই পরীক্ষায় 84 হাইয়েস্ট উঠেছে, তার মানে কাটমার্কস বা লোয়েস্ট চান্স পাওয়া মার্কস যেটা, সেটাও ততই কম হবে। 84 এরটা সেটা ততই কম হবে, 94 এরটা 94 অনুযায়ী কম হবে। তার মানে আমি যদি বলি 55 হবে, বা আমি যদি বলি 70 হবে, দুইটাই কিন্তু এই মুহূর্তে ভুল। এবছর প্রশ্ন কেমন হচ্ছে বা তুমি কেমন পরীক্ষা দিতে পারছো তার উপর ডিপেন্ড করে, সবাই কেমন পরীক্ষা দিতে পারছে ওভারঅল। তো শুরুতেই হচ্ছে আমরা এই যে কাটমার্কস, কাটমার্কস মানে কি, যেটা চান্স পাওয়া লোয়েস্ট মার্ক, আমি যদি শুরুতেই নিচ থেকে চিন্তা করি, তাহলে কিন্তু সেটা আমার জন্য নেগেটিভ একটু ইম্প্যাক্ট ফেলবে। তো আমি কিন্তু দুইটাই বললাম যে আমরা একদম 100 বা 90 এমনও এত বেশি চিন্তা করার দরকার নেই, আবার এই যে কাট মার্কস লোয়েস্ট কত পেলে চান্স পাবো এইভাবেও চিন্তা করা দরকার নেই। পরীক্ষা দিয়ে আসো, তারপর আশা করি কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে বা সবকিছু আন্দাজ করে সেটা নিয়ে কথাবার্তা বলা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে পরীক্ষার 1-2 দিন আগের অ্যাডভাইস। পরীক্ষার 1-2 দিন আগে বলতে আজকে তো 17 তারিখ, তোমাদের কাছে 18, 19 এই 2 দিন আছে, যেহেতু পরীক্ষা হচ্ছে 20, 21, কারো কারো কাছে একদিন সময় আছে এক্সট্রা। যাকে, সো পরীক্ষার 1-2 দিন আগে ডেফিনেটলি এখন তুমি অনেক বেশি কিছু পড়বা না, বা কঠিন জিনিস তো অ্যাভয়েড করাই উচিত, যেগুলা মানে ধরো আগেও পারতা না, সেগুলা এখন হচ্ছে জোর করে পারার চেষ্টা করার কোনোভাবেই দরকার নেই। এমন না যে ওগুলা থেকে প্রশ্ন এসে যাবে, বা আসলে ওই যে সময় যেহেতু কম, তুমি হচ্ছে ওই লিমিটেড টাইমের মধ্যে, সেটা কত 36 সেকেন্ড বা 1 মিনিট যাই বলি না কেন, যেটা কঠিন জিনিস এমনিই পারো না, সেটা তো কম সময়ে
পারাটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো যেটা করতে পারো, পরীক্ষার 1-2 দিন আগে যে ক্লাসগুলো হয়েছে সেটার পিডিএফ দেখতে পারো। আশা করি সবার অ্যাকাউন্টে তো পিডিএফ আছে, পিডিএফটা দেখতে পারো। পাশাপাশি হচ্ছে তুমি মডেল টেস্টের কোয়েশ্চেন গুলো একবার দেখতে পারো। এই ক্ষেত্রে হচ্ছে সবগুলা না দেখে, সবগুলা দেখে তো তোমার টাইম অনেক বেশি যাবে। না পারা প্রশ্নগুলা দেখে নিতে পারো, না পারা প্রশ্নগুলা দেখে নিতে পারো যেগুলো ভুল হয়েছিল। কিন্তু এই যে না পারাটা যদি বেশি কঠিন হয়, ওইটা নিয়ে বসে থাকবো না। আর আরেকটা যেটা হচ্ছে, এই যে ডেফিনেটলি সূত্রগুলা, যত বেশি সম্ভব সূত্র বা শর্টকাট যেগুলো আর কি এমসিকিউর জন্য লাগে, যত বেশি সম্ভব দেখো। সো হয়তো এই যে পিডিএফ, সূত্র বা ছোটখাটো জিনিস, এগুলো তোমার লাস্ট মোমেন্টে অনেক হেল্প করবে। আর যদি এমন কোনো চ্যাপ্টার থাকে, ধরো কেমিস্ট্রির কথা যদি বলি, হয়তো কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন, এগুলা থেকে 33টা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন হয়তো আসবে। তো সেই ক্ষেত্রে এই টপিকগুলো যদি তুমি ভুলে যেয়ে থাকো, হালকা পাতলা 2-1বার রিডিং দিয়ে নিতে পারো, ঠিক আছে? তো এইভাবে তোমার পরীক্ষার 1-2 দিন আগের স্ট্র্যাটেজিটা হওয়া উচিত। আর আরেকটা যেটা হচ্ছে, পরীক্ষার দিন যেটা, সেটা যদি একটু বলি। পরীক্ষার দিন কারো কারো পরীক্ষা তো সকালবেলা, আর কারো কারো পরীক্ষা হচ্ছে দুপুরবেলা, দুইটা আলাদা শিফটে, 20 তারিখ 21 তারিখ 2 দিনই সকাল দুপুর আলাদা আলাদা শিফটে। তো এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো, যে এই যে আমার পরীক্ষা যখনই হোক না কেন, আমি কিন্তু মানে এইটার উপরে আমার প্রিপারেশন, মানে ধরো তুমি হচ্ছে সকালবেলা একজন পরীক্ষা দিয়ে আসলো, তার থেকে তুমি তুমি হচ্ছে পরীক্ষাটা বিকাল বেলা দিবা। তো ওই যে তার থেকে তুমি জানলা যে কোয়েশ্চেন হচ্ছে এরকম এরকম হয়েছে, অনেক কঠিন হয়েছে এটা, সকাল অনেক মানে কঠিন হয়েছে সকালের কোয়েশ্চেনটা, সেটা নিয়ে কিন্তু প্যানিক করলে চলবে না। বা যারা হচ্ছে ইনফ্যাক্ট 20 তারিখে পরীক্ষা দিয়ে দিবে, তাদের কাছ থেকে ডেফিনেটলি অনেক ফ্রেন্ডলি দিবে তোমার। তুমি হয়তো 21 তারিখে দিবা, তুমি হয়তো তাদের কাছ থেকে জানতে চাইতে পারো যে আচ্ছা এখানে কোয়েশ্চেনটা কেমন হয়েছে, বা কি কি টপিক, কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে। কিন্তু আমার মনে হয় সেটা খুব একটা ওয়াইজ ব্যাপার হবে না। মানে আমি এখানে ওগুলা বলতেছি না যে না তুমি ফ্রেন্ডের কাছ থেকে জেনে এরপর কেন পরীক্ষা দিতে যাচ্ছ, সেটা না। সেটা ভালোর বদলে উল্টা খারাপ হতে পারে, যে এমন একটা টপিকও বললো যেটা হয়তো তুমি পড়োই নাই, বা হয়তো মনেই নাই। তো তখন তুমি কি করবা? তুমি হচ্ছে ওইটার দিকে বেশি ফোকাস করবা, যে জায়গায় তোমার হয়তো সবগুলা সূত্র বা সবগুলা পিডিএফ বা সবগুলা মানে শর্ট নোট যা যা দেখা লাগে লাস্ট মোমেন্টে, ওগুলা দেখা দরকার ছিল। তার থেকে তুমি এমন একটা টপিক দেখলা, ধরো ওর শিফটে আমি একটা র্যান্ডম টপিক মাথায় আসলো, দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন থেকে কোন একটা প্রশ্ন আসলো, বা ধরো বিয়ার ল্যাম্বার্ট, হ্যাঁ, যে টপিকগুলো অনেক একটু কম পড়ে, এই ধরনের একটা টপিকের নাম বললাম যে এটা থেকে কোয়েশ্চেন আসলো। বাট তুমি কি এটা পড়াই হয় নাই, দেন তুমি এই টপিকটা ফোকাস করতে যে ক্লাস রেকর্ড হোক, পিডিএফ হোক, এই টপিকটা ফোকাস করতে যে ওই 1 ঘন্টা নষ্ট করে দিলা। সাপোজ যেহেতু নতুন টপিক পারো না, ভুলে গেছো, 1 ঘন্টা বা আধা ঘন্টা নষ্ট করে দিলা, যেই টাইমে তুমি অনেকগুলা সূত্র বা অনেকগুলো টপিক এক্সট্রা আরো দেখে ফেলতে পারতা। ওই টাইমটা তুমি নষ্ট করে দিলা। তো এরপর পরের দিন যে কি দেখলা, তোমার সেটে, তোমার শিফটে ওইখান থেকে কোনো দ্রাবক নিষ্কাশন থেকে কোনো প্রশ্নই আসে নাই। আলটিমেটলি পুরো ব্যাপারটাই কিন্তু লস হয়ে গেল, হ্যাঁ। তো এই যে যারা হচ্ছে পিছনের দিকে শিফট গুলায় পরীক্ষা দিবা, ডেফিনেটলি তুমি তোমার বন্ধুর কাছ থেকে প্রশ্নের মান বা কি কি প্রশ্ন আসছে এগুলার ব্যাপারে হয়তো আলোচনা হতেই পারে তোমার, হ্যাঁ। কিন্তু সেটা লাভের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নেগেটিভ হয়ে যেতে পারে তোমার জন্য। আর যেটা হচ্ছে, যেহেতু 4টা শিফটে পরীক্ষা হবে, প্রশ্ন নিশ্চয়ই দিয়ে দেওয়ার কথা না, যদি ফেয়ার সবকিছু ব্যালেন্সড ওরকম রাখতে হয়। 4টা শিফটের প্রশ্ন, যতটুকু তোমাদের অ্যাডমিট কার্ডটা দিয়েছে, প্রশ্নে যেহেতু কোনো দাগাদাগি করা যাবে না লেখাই আছে, দেখে মনে হলো যে এই কোয়েশ্চেন গুলা দিয়ে দেওয়ার কথা না। তো হ্যাঁ, তোমার ফ্রেন্ড এসে কোয়েশ্চেন, হয়তো তুমি ফোন দিবা, জানবা ওর কাছ থেকে, বা হয়তো দেখা হবে, জানতে পারো। বাট প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে যে ওইটার উপর ভিত্তি করে তুমি তোমার আগের দিনের প্রিপারেশনটা, ওই যে পরের বেলায় পরীক্ষা আর কয়েক ঘন্টা বাকি আছে সেটাতে ফোকাস করবা না অবশ্যই, ঠিক আছে? যেভাবে পিডিএফ বা সূত্র যাই যেভাবে দেখতেছিলা, সেভাবে দেখে প্রিপারেশন নিয়ে নিবা। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট মোমেন্টে অ্যাডমিট কার্ড নিয়ে কিছু তোমাদের কথাবার্তা ছিল, ওইগুলো একটু উত্তর দিয়ে দিই। যেটা হচ্ছে, শিফটটা তো তোমার লেখাই আছে, এবং শিফটের পাশাপাশি টাইমটাও এরকম দেওয়া আছে, সবকিছু ডে, ডেট, টাইম। অবশ্যই হচ্ছে এগুলা ভালো মতো দেখে নিয়ে যাব। আর অ্যাডমিট কার্ডটা খুব সম্ভবত কালার প্রিন্ট বা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, দুভাবেই প্রিন্ট করা যাবে, যেভাবে তোমার সুবিধা প্রিন্ট করে নিবা। এবং অবশ্যই একটা না একাধিক কপি রাখবা, সেটা 2টা 3টা যতটাই হোক ভালো হয়। এবং একটা হচ্ছে যেই ক্লিয়ার কভার ফাইল নিবা, হয়তো একটা ওই ফাইলের মধ্যে রেখে দিবা, আর আরেকটা হয়তো পকেটে রেখে দিতে পারো। আর এখানে কিন্তু এবার অ্যাডমিট কার্ডের পাশাপাশি বলাই আছে অ্যাডমিট কার্ডে যে একজন গার্ডিয়ান যেতে পারবেন সাথে, এবং গার্ডিয়ান কার্ড আলাদা একটা আছে। সো ডেফিনেটলি প্রিন্ট দেওয়ার সময়, অনেকে হয়তো বিভিন্ন দোকান থেকে প্রিন্ট দিবা, প্রিন্ট দেওয়ার সময় এই 2টা জিনিসই যাতে তোমার প্রিন্ট দেওয়া হয়, সেটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ। আর আরেকটা যে ব্যাপার হচ্ছে, লোকেশনটা। এখানে দেখো একটা কিউআর কোড দেওয়া আছে বা একটা লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি এই লিঙ্কটা কপি করে পেস্ট করো। তুমি দেখবা গুগল ম্যাপে বুয়েটের যে বিল্ডিং এ তোমার সিটটা পড়েছে, যেমন এখানে দেখা যাচ্ছে ইউআরপি বিল্ডিং এ সিট পড়েছে। সো তুমি যদি এই লিঙ্কটা কপি করে পেস্ট করো, বা এই কিউআর কোডটা মোবাইল দিয়ে যদি স্ক্যান করো,
তাহলে কিন্তু বুয়েটের ম্যাপে তুমি এই লোকেশনটা, ইউপি বিল্ডিং এর লোকেশন কোনটা সেটা পেয়ে যাবা। বুয়েটে তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট আর আলাদা আলাদা বিল্ডিং আছে, কারো হয়তো সিভিলে পড়তে পারে, কারো বুয়েটের লাইব্রেরিতে পড়তে পারে। আর আরেকটা কথা বলে রাখি, ক্যাম্পাসও কিন্তু একটু আলাদা। যেমন তোমার ট্রিপলি ডিপার্টমেন্ট বা সিএসসি ডিপার্টমেন্ট, ইসি যেটা, সেগুলো হচ্ছে আলাদা। হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে তোমার এই যে বুয়েট লাইব্রেরি বলি, তারপর হচ্ছে সিভিল বিল্ডিং বলি, মেকানিক্যাল বিল্ডিং, আর্কিটেকচার বিল্ডিং বা ইউআরপি বিল্ডিং, এগুলো কিন্তু আলাদা। সো এই যে এটা খুবই একটা ভালো ব্যাপার হয়েছে বুয়েটের দিক থেকে, যেহেতু অ্যাডমিট কার্ডের লোকেশনটা দেওয়া আছে। তুমি লোকেশনটা অবশ্যই অবশ্যই আজকে কালকের মধ্যে হোক বা আগের দিন হোক তুমি কনফার্ম হয়ে এরপর যাবা। তাহলে হচ্ছে যে ওখানে যে অনেক বেশি খোঁজাখুঁজি করে টাইম নষ্ট করতে হবে না। কারণ যেটা হয় যে পরীক্ষার আগে যদি তুমি মানে সিট বা বিল্ডিং খোঁজা নিয়ে যদি একটা টেনশনের মধ্যে পড়ে যাওয়া হয়, অনেক বেশি তোমার মানে হাঁটাহাঁটি করা হয়, তো তখনই কিন্তু অনেকটা মানে প্যানিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেটা একটু আগে বললাম যে নার্ভ ধরে রাখার ব্যাপারটা, মাথা ঠান্ডা রাখার ব্যাপারটা, পরীক্ষায় ঢোকার আগেই যদি মাথা ঠান্ডা রাখতে না পারি, সেক্ষেত্রে হচ্ছে অনেক সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, আর কিছু যেই তথ্যাবলী বা নির্দেশাবলী বইটার পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটার ব্যাপারে লাস্ট একটু ইম্পর্টেন্ট কথা বলে দিই। যেটা হচ্ছে 30 মিনিট পূর্বে আসন গ্রহণ করার কথা বলা হয়েছে ডেফিনেটলি। ক্যাম্পাসে খুব সম্ভবত এখানে বলাই আছে যে 1 ঘন্টা আগে যাওয়ার জন্য, এই যে লাস্ট পয়েন্টে বলা আছে 1 ঘন্টা পূর্বে ক্যাম্পাসে উপস্থিত থাকা। তো 1 ঘন্টা আগেই, যেমন তোমার পরীক্ষা এখানে যেমন দেখতে পাচ্ছি যে 3টার সময়, তার মানে তুমি চেষ্টা করো 2টার মধ্যে পৌঁছে যাওয়া। আর ওই যে 2:30টার মধ্যে কিন্তু তোমার সিটে যে বসতে হবে। আচ্ছা, তারপর এই যে মোবাইল ফোন বা ওয়াচ ফোন এই কোনো কিছু নেই অবশ্যই আমরা যাব না। যদি সাথে গার্ডিয়ান থাকে তার কাছে দিয়ে যাব। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে তোমার এই যে বুয়েটে তুমি যদি পরীক্ষা দিতে যাও, সেই ক্ষেত্রে পেন্সিল বক্স বা সেট স্কোয়ার এগুলো কিছুর প্রয়োজন নাই। ইনফ্যাক্ট রিটার্ন পরীক্ষার সময় সেট স্কোয়ার মানে যেটা হচ্ছে ওই যে তোমার ট্রায়াঙ্গেল যেগুলো দেওয়া হয়, ঠিক আছে, সেট স্কোয়ার বলতে এটাকে বোঝায়, বা স্কেল, এগুলো যা প্রয়োজন হয় এগুলো হচ্ছে যে বুয়েটের পরীক্ষার সময়, রিটেন পরীক্ষার সময় দেওয়া হয়। আর এমসিকিউ তে মনে হয় না এগুলোর কোনো প্রয়োজন আছে, জাস্ট যেহেতু বৃত্ত ভরাট করবা। আর এই যে ক্যালকুলেটরের ব্যাপারটা, বুয়েটে তো ওই যে কোন কোন ক্যালকুলেটর ইউজ করা যাবে সেটা তো নোটিসেই বলা আছে, বুয়েটের ওয়েবসাইট থেকে, অ্যাডমিশন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবা। ক্যালকুলেটর ব্যাপারে একটা কথা বলা যায় যে তুমি চাইলে একাধিক ক্যালকুলেটর রাখতে পারো। হ্যাঁ, একাধিক ক্যালকুলেটর রাখতে পারো। এই ক্ষেত্রে ওই যে পরীক্ষা দেওয়ার সময় হয়তো তুমি একটা নিয়ে বসবা বা যাই হোক না কেন, তো ক্যালকুলেটর ডেফিনেটলি তুমি একাধিক ক্যালকুলেটর রাখলে কোনো সমস্যা হবে না। বাট ওই যে সেটা হচ্ছে যে লুকানোর কিছু নাই, মানে এমন না যে একটা পকেটে রেখে দিলা আর একটা হচ্ছে তুমি সামনে রাখলা, দুইটাই তুমি সামনে রাখলা। কারণ কোনো কারণে যদি একটা ক্যালকুলেটরের সমস্যা হয় তখন আরেকটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে, চাইলে এটা তুমি রাখতে পারো। আচ্ছা, আর আরেকটা যেটা এই পয়েন্টে খুব ভালো মতোই বলা আছে যে ক্রমিক নাম্বার আর রোল নাম্বার, যে দুইটা নাম্বার আছে, এই দুইটা ছাড়া অন্য কিছু তোমার লেখা যাবে না প্রশ্নপত্র বা উত্তরপত্রে। তাহলে তোমাদের কাছ থেকে যে প্রশ্নটা আসছে যে ভাইয়া রাফ করব কোথায়, তো এই ক্ষেত্রে হয়তো বইয়ের থেকে রাফ করার জন্য আলাদা তোমাকে একটা পেজ দেওয়া হতে পারে, এবং সেটা পরীক্ষা শেষ হওয়ার সময় আবার হয়তো উত্তরপত্রের সাথে নেওয়া হয়ে যাবে। কিন্তু যেহেতু বলাই আছে যে প্রশ্নপত্রে নাম, ক্রমিক নাম্বার এসব ছাড়া আর কোনো কিছু লেখা যাবে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারে খুবই সাবধান থাকবো। আমরা এখানে এক্সট্রা কোনো কিছু লিখবো না, মানে রাফ করা হোক বা ওই যে আছে না, তুমি হয়তো গোল দিতে যাচ্ছ বা কিছু করতে যাচ্ছ, এইসব ব্যাপারে হয়তো স্যাররা যারা থাকবেন খুবই সেন্সিটিভ থাকবেন। এই জন্য চেষ্টা করব এমন কিছু না করি এই এক্সামটার সময়, যাতে আমার অনেক দিনের স্বপ্নটা জাস্ট একটা ছোট্ট ভুলের জন্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো আশা করছি যেটা রাফ, যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম যেহেতু থাকবে, এখানে এক্সট্রা কোনো একটা স্পেয়ার পেজ হয়তো দিতে পারে যে এই পেজটা তোমরা রাফ করতে পারো হয়তো। আচ্ছা, সো এই তো এটাই ছিল অ্যাডভাইস গুলা। তো সবাইকে বেস্ট অফ লাক। আর যেটা বললাম, ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গিয়েছে, বাট তুমি যদি চাও, শুরুতেও বলে এসেছি যে 2x স্পিডে বা আর একটু বেশি স্পিডে দেখে নিতে পারো। তো সবাইকে অসংখ্য শুভকামনা। ইনশাল্লাহ সবাই ভালো মতো পরীক্ষা দিয়ে আসো। আর যারা হচ্ছে আমার কাছে প্রশ্নগুলো ছিল, আমি মোটামুটি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর বাইরেও যদি কোনো ব্যাপার নিয়ে তোমার প্রশ্ন থেকে থাকে, তাহলে হচ্ছে তুমি কমেন্টে জানাতে পারো, যদি সম্ভব হয় আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।